যখন আমাদের ঘুড়ি ওদের ঘুড়ি কেটে দেবে তখন দেখবো কে ভিতুর মতন পালায়। পারে না, পুটি বাড়িয়েই যা। পুটি, তুই ঘুড়ি ছেড়ে চুরি পড়। দিদি এবার প্যাচটা লাগিয়ে দে তো। দাঁড়া দাঁড়া দিদি, তাড়াতাড়ি প্যাচ খেল না। বলছিস যখন এত করে, তখন নে প্যাচ লাগিয়ে দি। গুলটে, ওই দেখ পুটি কেমন তোর হাতের গোড়ায় প্যাচ মারার চেষ্টা করছে রে। এই তোর ঘাড়ে ফেললাম। এই যা, এবার সামলা তোর ঘুড়ি। ট্যাপা, সুতো ছাড়। না প্লাস সুতো ছাড়, সুতো তোর পায়ে জড়িয়ে আছে। তুই আগে বলবি তো। যা, গেল তো কেটে। ভোকাটা, গুলটের ঘুড়ি ভোকাটা। এই তোর জন্যই কেটে গেলাম। তোর হেরো হেরো প্যাচ লড়তে পারে না। হেরো 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 প্যাচ লড়তে পারে না। হেরো 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 ঘুড়ি? হেরো এটা নিশ্চয়ই ওদেরই ঘুড়ি হবে। যাই, দিয়ে দিয়ে গিয়ে। হেরো 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 হেরো। এই চুপ 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 বাচ্চারা চুপ। এটা কার ঘুড়ি? হ্যাঁ, কার ঘুড়ি? গুলটে। কিন্তু যার ঘুড়ি সে কথা বলছে না কেন? বলবে কি করে? লজ্জায় আর সে মুখ আছে নাকি? এই তো দেখছি হাওয়া গরম, হাওয়া ঠান্ডা করতে এবার দরকার একটা বুদ্ধির প্যাঁচের দারুণ গল্প। দাদু গল্প বলবে? বলবো, যদি তোমরা নিজেদের মধ্যে হাত মিলিয়ে নাও। বেশ বেশ, এই তো আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নেই। না না, এই তো আমরা দারুণ বন্ধু। বেশ, তাহলে শোন। গিন্নি, আজ এত হেঁটেছি যে এই পায়ের পাতাটা বড্ড কনকন করছে। তো টিপে দিতে হবে, তাই তো? এই তুই না মুখের কথাটা একেবারে কেড়ে নাও। এই জন্য বলি, গোপালের গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। থাক থাক, দেখি দাও। না, প্রাণে বড় আরাম দিলে গো গিন্নি। তা আরেকটু কষ্ট করবে গিন্নি? এবার আবার কি হুকুম? ছি 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 ছি, তুমি এ কথা বলতে পারলে গিন্নি? তুমি আমার কত আদরের বউ। রাজসভায় সবাই তো বলে গোপালের বউ যেন সমুদ্রের ঢেউ। আবার শুরু করলে তো? আসলে আজ রাজসভায় এত হাত নেড়েছি, তাই বলছিলাম যে ওই হাতের আঙুলগুলো কেমন যেন ওই টেনে দাও করছে। মানে এবার তোমার হাতের আঙুল টেনে দিতে হবে। এই না হলে আমার রানী নয়নের মুন্নি। এই রে, এই শুরু হয়ে গেল নাকের বিলাপ। ইনি রামায়ণের সময় থাকলে কুম্ভকর্ণ কবে নাক ডাকায় গো হারান হেরে যেত বাবা। এবার একটু শুই। বেশ কষ্ট হচ্ছে গিন্নি। এই 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 যা ভেবেছি তাই, ঘেমে যাচ্ছি একবারে। কই গো গিন্নি, গোলে নাকি? আবার ডাক শুরু হলো। আমি বরং ঘুমোনোর ভান করে নাক ডাকি। ও বাবা, কি গিন্নি আবার কবে থেকে নাক ডাকতে শুরু করলো? হ্যাঁ, বলি ও গিন্নি। ওরে বাবা, এই যে নাক ডাকার জোর মনে হচ্ছে আরো বেড়ে গেল। বলি বলি ও গিন্নি, আজ যে বড় গরম। কি ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। না, এবার দেখছি ঠেলেই ওঠাতে হবে। বলি বলি ও গিন্নি, আজ যে বড় গরম, আরে হাত পাকাটা একটু দেবে তো নাকি? হ্যাঁ, বলি নিজেই খুঁজে নাও। আরে আমি যদি খুঁজবো তাহলে তুমি আছো কিসের জন্য? হ্যাঁ, মানে সারা দিন কাজ করতে করতে হাড় সেকে যাচ্ছে, আর বলে কি না আমি কিসের জন্য আছি। এই এই দেখো আবার রাগ করে। দাও দাও দাও, একটু খুঁজে দাও দেখি। সারাদিন খাটাখাটুনির পর যেই একটু শুয়েছি অমনি হুকুম শুরু। আরে বাবা, সারাদিন খাটাখাটির পর তোমার ওই সেঁকা হাড় ঠান্ডা করতেই তো হাত পাখাটা চাইছে গিন্নি। আমারটা করতে হবে না, নিজের হাতটাই ঠান্ডা করো। আমি শুলাম। এই দেখো না,
নিজেকেই তাহলে উঠতে হচ্ছে। কোথায় গেল হাত পাকাটা, কোথায় গেল? ও এদিকে ঘেমে নে আমার আপেলের মতো টুসটুসে ভুঁড়ি যে চেপসে যাচ্ছে। ও বাবা, কোথায় যে রাখে না হাত পাকাটা। হাত পাকার দরকার নেই, যাই দরজাটাই ফাঁক করে শুই, হাওয়া আসবে। কি গো, দরজা ফাঁক করে এলে? চোর ঢুকে পড়বে তো। আরে অত সোজা নাকি? শক্ত না সোজা, চুরি হলেই বুঝবে মজা। আরে ওই বাসকে 2000 টাকা আছে না? 2000 টাকা শুনে জিভে জল চলে আসছে। চোর ঢুকলে তো ওই টাকাটা নিয়েই পালাবে। গোপালের বাড়িতে চোর ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, বুঝলে? দেখাই যাক গোপালের বাড়ি করতে কি পারি চুরি। এই কে বাবা তুমি? ও বাবা, এই দেখো তোমার হাতে আবার ছুরি কেন? কে লোগো? আমি চোর। আরে বাবা গো, মা গো, ওরে বাবা গো, মা গো। একদম চুপ, কোনো কথা নয়। আরে গিন্নি চুপ করো না, ও তো বলছে চুপ করতে। তা বলো তো বাবা চোর, কি চাই তোমার? জানলার বাইরে থেকে শুনলাম যে 2000 টাকা আছে, তো সেটা কোথায়? ও টাকার কথা শুনেছো, আর সেটা কোথায় আছে সেটাও তাহলে শুনেছো। নিয়ে নাও, নিয়ে নাও। এই একদম চালাকি করবে না, বেশি পাকামো করলে না এই ছুরি দিয়ে একদম তোমার ভবলীলা সাঙ্গ করে দেবো জানো। ওরে বাবা গো। একদম চুপ। আর একটা কথা বললে এই ছুরি আর আমার হাতে না থেকে সোজা গিয়ে ঢুকবে কোথায়? তোমার পেটে। ওরে বাবা, এই আমি মুখে তালা দিলাম। তাড়াতাড়ি এবার বলো তো টাকাটা কোথায়? গিন্নি বলে দাও না টাকাটা কোথায়। কি করছো, বলেই দাও না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পা ব্যথা করছে না বেচারা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু আর নয়। ও কি, এ আবার কিসের আওয়াজ? একদম চুপ। আমি দেখছি কোন বেটা এখন এলো। এ কি? কি দেখছো? চুপ। আরে ব্যাপার কি হে, এত মুষড়ে পড়লে কেন বলো দেখি? ডাকাতের দল। ও এবার বুঝি প্রাণটা গেল। এবার মনে হচ্ছে প্রাণটা গেলই। বাবু, ওরা দেখলেই আমাকে কচু কাটা করবে। এ কি গো, আমি এখন আমার বাবু হয়ে গেলাম? এই দরজাটা খোল, ভাই আমাকে বাঁচান। দরজাটা খোল। এই দেখো কাণ্ড, এ তো পুরো পাল্টি করে দিলে গো কেলো। কিছুক্ষণ আগে গিন্নি তোমাকে এই কথাই বলছিল না, আর এখন তুমি সে কথা আমাকে বলছো। আপনি বাঁচলে বাপের না। মা, আপনি না বাঁচালে ওরা ঠেঙিয়ে আমায় তক্তা বানিয়ে দেবে মা জননী। তকটা কেন, ওরা তোমাকে ঠেঙিয়ে কাঠের গুঁড়ো করে ফেললো। আমি তোমাকে বাঁচাবো না। তুমি বলেছিলে না তোমার হাতে ছুরি তোমার হাতে না থেকে আমার পেটে এসে ঢুকবে। এবার কেমন? কি হলো, দরজাটা খুলতে বলছি না? আরে বাবা ভয় পেও না, ভয় পেও না। কথাটা কানে যাচ্ছে না নাকি? দরজাটা খোল। বাবু, বাবু গিন্নিমা এবারের মতো বাঁচিয়ে দিন। এই আমি কান ধরে উঠবাস করছি। ঠিক আছে, তোমায় লুকিয়ে রাখছি। কি বলছো? আগে নিজেরা প্রাণে বাঁচি। তবে রে, এবার ভেঙেই ফেলবো দরজাটা। বাবু, দরজা তো ভেঙে ফেললো বলে। এই চুপ, কোনো শব্দ করিস না, কোনো শব্দ নয়। শব্দ কি? আমি নিঃশ্বাস পর্যন্ত ফেলবো না। এই তাহলে তো মারা যাবি রে। ওর মরাই দরকার। বেটার ছেলে আমার ভুঁড়ি ফাটাবে বলেছিল। এ বাবা, ডাকাত যে ঢুকে পড়লো গো।
যা দেখি ওই খাটের নিচে ঢুকে পড়গে, যা যা। ওরা যতক্ষণ এখানে থাকবে নিঃশ্বাস পর্যন্ত নিবি না, বুঝলি? জয় হুকুম বাবু, ঢুকে পড়ি খাটের নিচে। ও ও ও ও তো ঢুকে বললো, কিন্তু আমাদের কি হবে গো? কি হবে কোনো তাহলে? তাড়াতাড়ি এসো কিন্তু, নইলে তোমার গিন্নিকে হয়তো তুমি আর দেখতে পাবে না গো। আমি তো যাচ্ছি শুধু সেপাই ডাকতে। তোমাকে যা যা বলেছি এই রকমই কাজ করে যাও, দেখবে শুধু ভানুমতির খেল। দরজাটা প্রায় ভেঙে এসেছে সর্দার। তোমার না গেলে হয় না গো। এই শোনো, তুমি কি আমাদের সবাইকে মার খাওয়াবে? হ্যাঁ, আমি গেলাম আর এলাম। এই বাংলো। ওরে বাবা, এত বড় গোপলা ডাকাত! শুধু গোপ দেখছো আর বল্লম দেখতে পেলে না? এই যে মহাদেবের ত্রিশূলের থেকেও বড়। অনেক দেখেছো, এবার এদিকে এসো। যা আছে সব বার করো, সোনা দানা। কি বললেন? কি বললেন? বেলের পানা? কানে খাটো হয়ে গেলে নাকি? দেব বল্লমটা দিয়ে কানের ফুটোটা বড় করে? না না, তাহলে ঝটপট সোনাগুলো বার করে ফেলো। কিন্তু সব যে তালা বন্ধ। চাবি দিয়ে তালা খোলো। যাবে না। কি আটটা হচ্ছে? এই মাসে তোলার দিব্যি বলছি, চাবি আমার কাছে নেই। তাহলে কার কাছে? কর্তার কাছে। কর্তা কোথায়? ওই কানে। হ্যাঁ, এই ওটাকে বার কর। এই যে ঘাপটিবাজ, চাবিটা বার করো। আমি মানে এই আমি করছিস? হাটের তলায় লুকিয়ে বাঁচবি ভেবেছিলি? চাবিটা বার কর। এই মাঝরাতে আবার চা কি খাবি? চাবি কোথায় বল? চাবি আমি কোথায় পাবো? বেটা বেলে ছোট, বাড়িটা তোর, আর চাবি কোথায় জানিস না? বাবা বিশ্বামিত্রের দিব্যি, চাবি কোথায় আমি জানি না। এটা ইঁদুর কাক, তোর গিন্নি বলছে আর তুই বলছিলি তুই চাবি কোথায় জানিস না? মা কালী, মা শীতলা, মা বিশ্বামিত্র সবার দিব্যি, আমি এই বাড়ির কেউ নই। এটা ভাম বিড়াল, এ দেখছি সোজা কথায় কাজ হবে না। এই সব লাগাতো ভালো করে উত্তম মধ্যম। চাবিটা দিয়ে দাও না গো। কি রে বাবা? মার খেলে বাবা মা সবার নাম নতুন করে মনে পড়বে। শুরু কর। আহা, কত মার খাচ্ছ! বলেই দাও না বাবা, তোমার জীবনের থেকে কি ওই সোনা দানার দাম বেশি? উড়ে মরে গেলাম, চেপে গেলাম, ছবি হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও। আর চালাকি করতে হবে না, বাঁচতে চাস তো চাবি দে। দাও না গো লক্ষ্মীটি। দিয়ে দে, তোর বউও বলছে। আমার বউ, ওকে আমি এই প্রথম দেখছি। বাবু, এ আমার কি হলো গো? আমার স্বামী বোধহয় পাগল হয়ে গেল গো। চুপ, একদম চুপ। নিজের বউকে চিনতে পারা যাচ্ছে না? না তোমরা বিশ্বাস করো? লাগা ভালো করে, লাগা উত্তম মধ্যম। বাঁচাও বাঁচাও, হাত মনে করে ফেললো গো, বাঁচাও, খেতে করে দিলে গো, বাঁচাও বাঁচাও গো, গুঁড়ো করে দিলে গো। জোরে জোরে পা ফেলি। দরজা প্রায় ভেঙে ফেললো বলে ডাকাতগুলোকে দেখার বড় ইচ্ছা ছিল গো। সে তো আর এখন হলো না, একেবারে সিপাহীদের নিয়ে এসেই দেখবো। হেঁটে হবে না, হেঁটে হবে না, দৌড়তে হবে। ওরে বাবা, দৌড়লে আমার এই টুসটুসে ভুঁড়িটার বড্ড কষ্ট হয়। পৌঁছে গেছি। এই যে। আরে গোপাল বাবু, এত রাতে? আগে বাড়িতে অতিথি এসেছে। বাড়িতে এত রাতে অতিথি? রাতের অতিথি মানে বুঝতে পারছো না? চোর এসেছে, সঙ্গে ডাকাতও পড়েছে। কি বলছেন? আরে দেখো কাণ্ড, মুখের হাঁটা বন্ধ করে এবার চলো দেখি। তাদের তো সেবা যত্ন করতে হবে নাকি? সেবা যত্ন মানে তো ধোলাই দিতে হবে। বলছি না, মুখটা বন্ধ করে কাজটা করতে চলো। চলুন 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 চলুন, এই সব চলো আমার সাথে। নাটকটা দারুণ জমেছে। যা যা ভেবেছিলাম ঠিক তাই। আমার গিন্নিরও জবাব নেই। আহা কি অভিনয়! আহা
যাকে এবার কেলোটাকে উদ্ধার করতে হবে। গোপাল বাবু, ডাকাত কোথায়? বলি ডাকাত কি গাছের আম যে গাছে ঝুলে থাকবে আর তোমরা টুপ টুপ করে পারবে? হ্যাঁ ডাকাত কি তাহলে ঘরের ভেতরে? হ্যাঁ, ভেতরে যাও, গেলেই দেখতে পাবে। ওই তো ওরা, ওই তো ওরা, ওই তো ধরো ধরো ওদের, ধরো বাঁধো। এ কি রাত সেপাই এলো কি করে? এবারে বুঝবে কত বেলে কত রস। এবার বলুন চোরটা কোথায়? ওহো, চোর মানে কেলো, ওর অবস্থা এখন চ্যাপটা মূলো। ওইটা? হ্যাঁ, এই দেখো তবে ওকে আর মেরো না, বুঝলে? ও যথেষ্ট মার খেয়েছে। যতই মার খাক, আমার হাতে তো মার খায়নি। বলে কিনা ছুরি দিয়ে আমার ভুঁড়ি ফাঁসিয়ে দেবে। গিন্নি গিন্নি, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। দেব, তবে এই একটা চড় মেরে। তাহলে বুঝলি তো, বুদ্ধির প্যাঁচের কাছে আর সব প্যাঁচি জব্দ। দাদু আরেকটা গল্প বলো না। হ্যাঁ দাদু আরেকটা গল্প বলো না দাদু, বলো না। না না, আজ আর না, সন্ধে হয়ে আসছে, বাড়ি যাও, পড়াশোনা করতে হবে না। বলো না দাদু। তাই বললাম না, আজ আর নয়, যাও বাড়ি যাও, কাল বরং অন্য একটা গল্প বলবো, বুঝলি? ঠিক তো? ঠিক ঠিক ঠিক। দারুণ মজা, দারুণ মজা। কাল আবার অন্য গল্প। হা হা। গল্প পাগল বাচ্চা সব। ও বাপ রে বাপ রে বাপ, ও থাম 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 রে বাবা থাম। তুমি বাজাবে গোপাল দাদু? আরে না রে বাবা না, ওই তো একখানার ভেপু, ও আর কি বাজাবো বল দেখি? তুমি কি বাজাবে দাদু? বাজাবো নয়, বাজিয়েছিলাম। বাজিয়েছিলে? কি বাজিয়েছিলে? শিঙে। শিঙে? শিঙে। আর সেই দিন এও বুঝেছিলাম তোদের দিদাও বুদ্ধিতে আমার চেয়ে কিছু কম যায় না। বলো কি গো গোপাল দাদু? তাহলে আর বলছি কি, তাহলে গল্পটা একটু আমরাও শুনি। আরে একটু কেন, পুরোটাই শোন। শুরু করি তাহলে। হ্যাঁ, বলো বলো। শোন তবে, তখন আমি দিনের পর দিন রাজসভায় গিয়ে রাজামশাইকে হাসাতে হাসাতে আর বাড়ামো করতে করতে একরকম ওই হাঁপিয়ে উঠেছি, বুঝলি? 1 2 3 4। আরে আরে আরে, এরকম ভাবে পায়ের বদলে হাতে করে হাঁটছো কেন? আমি একঘেয়েমি কাটাতে চাইছি। সারা জীবন তো পা দিয়ে হেঁটে এলাম, এবার উফ উফ চেষ্টা করছি হাতে করে হাঁটবার। এরকম ভাবে কেউ একঘেয়েমি কাটায়? লোকে তো পাগল বলবে। যাও নিজের কাজ করো গে, যাও, আমাকে আর জ্ঞান দিতে হবে না, বুঝলে? জ্ঞান দিতে হবে না। বলি হলোটা কি? একটা কথাও বলবে না, আমি কিন্তু ভীষণ রেগে যাব বলে দিলাম। কেন কেন এত গদগদানি কিসের? থাকো তো বাড়িতে, আর ওদিকে আমি দুবেলা ওই মাথার ঘাম পায়ে ফেলে মহারাজের মনোরঞ্জন করে তাকে সন্তুষ্ট করে 2 পয়সা ঘরে আনি। তা সে তো ভালো কথা, কিন্তু এতে এত রাগ করারই বা কি আছে? এই ভালো লাগছে না, বুঝলে? আমি যেন একটা যন্ত্র। আসলে আমার বড় একঘেয়েমি লাগছে, এই রোজ রোজ একই কাজ। আর পারি না বাপু। তোমার এমন কি শক্ত কাজ যে আর পারছো না? কাজ বলতে তো শুধু মহারাজকে একটু হাসানো আর কুট বুদ্ধি করে লোককে জব্দ করা। এ কাজ যে কেউ পারে, এর জন্য আবার পরিশ্রম। হাসি পায়। কি হাসি পায়? আমার কথা শুনতে তোমার হাসি পায়? হ্যাঁ, বেশ, দেখি কতখানি মুরত তোমার। যাও দেখি কাল থেকে আমার জায়গায় ওই রাজবাড়ি গিয়ে মহারাজের কাছ থেকে টাকা রোজগার করে নিয়ে এসো দেখি। যাও 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 দেখি, যাও যাও। ও এই ব্যাপার, এ আবার এমন কি শক্ত কথা? বেশ তো, সোজা কথা যখন, তখন তুমি কাজই করে দেখাও না।
বুঝবো যে তুমি ওই গোপালের গিন্নি। ঠিক আছে, কালকে আমি তোমার বদলে মহারাজের কাছে যাব, দেখিয়ে দেব। তবে তবে কি আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বেশ, বলো দেখি তোমার শর্ত। আমি যদি কাল মহারাজের কাছে যাই, মানে তোমার কাজ যদি কাল আমি করি, তাহলে আমার কাজটাও তোমাকে করতে হবে। তোমার কাজ মানে? তোমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। রান্না? আমি আমি রান্না করব? ইস, তুমি না গোপাল ভাঁড়, তুমি না সবই পারো। দেখি কেমন রান্না করতে পারো। আমাকে রান্না দেখাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, দেখবে গোপাল ভাঁড় কেমন খিচুড়ি রাঁধতে পারে। হ্যাঁ, আজ গোপাল এত দেরি করছে কেন? কিছু কি খবর জানেন মহামন্ত্রী? আজ্ঞে না মহারাজ, আপনিও যেখানে আমিও সেখানে, কিছুই বুঝতে পারছি না। আগে বর্ষাকাল তো, বোধহয় খিচুড়ি খেয়ে পেট খারাপ করেছে। সকালবেলার কাজটা হয়তো একটু বেশি রকম হচ্ছে, যা পেটুক লোক। যা বলেছো। হয়তো এখন খাটে শুয়ে ওই পেটে তেল জল মালিশ করছে। কে কে ওখানে কাঁদে? কে? এ তো বড়ই হৃদয় বিদারক কান্না। মন্ত্রী, দেখো তো কে? আহা, কি চায়? এই, কে তুমি? কি চাও? দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে শুনছি। আরে মন্ত্রী মশাইয়ের কি হলো? এ তো আচ্ছা ঝামেলা দেখছি। অমাত্য, তুমি একবার ওখানে যাও তো, গিয়ে দেখো কি ঘটেছে। মন্ত্রী হঠাৎ কেন কাঁদতে শুরু করেছে? যে আজ্ঞে মহারাজ, আমি এই যাব আর এই আসব। যে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, কি হয়েছে? ও মন্ত্রী মশাই, কি হলো আপনার? হ্যাঁ, আরে এ কি বিপদ! এ তো অমাত্য কাঁদে যে। আরে হলোটা কি? গোপাল, গোপালের কি হয়েছে? মহারাজ, আমি গোপালের বউ। গোপাল কত রাতে, গতকাল রাতে? আরে গতকাল রাতে কি? গতকাল রাতে গোপাল শিঙে ফুকেছে। এ শিঙে ফুকেছে? মানে কি বলতে চাইছো? হ্যাঁ, গোপাল ছিঙে ফুঁকেছে? মানে মানে গোপাল মারা গিয়েছে। কি খবর শোনালে? এই তো গতকালই গোপালকে দেখেছি জলজ্যান্ত। হায় আমার কপাল, আমি এখন কি করি? কোথায় যাই? কার কাছে দুটো টাকার জন্য হাত পাতি? দুঃখ করো না, দুঃখ করো না। আহা, সবই বিধির নিষ্ঠুর বিধান। তিনি কখন যে কারে রাখেন আর কারেই বা নিয়ে যান কেউ জানে না, কেউ আমি জানে এখন না। কি করব মহারাজ? গোপাল তো আমারও একজন পরমাত্মীয়ের মতো ছিল। আজ ও চলে যেতে আমার বুকের ভিতরটা যে কিরকম হু হু করে উঠছে, তা তোমাকে কি করে বোঝাই বলো। আর
আমার কর্তব্য আমাকে ভালোভাবে করতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। এবার গোপালের শ্রাদ্ধ শান্তির জোগাড় ভালোভাবে করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার আমার মন্ত্রী, ভাঁড় বউ যা চাইছে তাই দিয়ে দাও, ওকে আর কষ্ট দিও না, আমার ভালো লাগছে না। এই নাও 1000 টাকা। মোটে 1000 মোহর? এতে কি হবে মহারাজ? আমার ইচ্ছে ছিল বৃষোৎসর্গ করার, বাঙালি ভোজন করার, বস্ত্র বিতরণ করার, আরো কত কি। আর কেঁদো না, তোমার কান্না দেখে এবার যে আবারই কান্না এসে যাচ্ছে। তুমি বরং এক কাজ করো, যদি এই টাকায় না হয় তাহলে আর অন্য আরেকজনকে পাঠিয়ে দিও, আমি তার হাতে আরো টাকা দিয়ে দেব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। সবই আপনার দয়া মহারাজ। 1 2 3 4 5 6 7 8 119 120 121 770 771 772 997 998 999। একই একটা মোহর কম আছে মহারাজ, একটা মোহর এখানে কম আছে। ওকে তাড়াতাড়ি এক মোহর দিয়ে বিদে কর। বাবারে, এই নাও। প্রণাম ওই মহারাজ, প্রণাম ওই। ওগো, তুমি কোথায় গেলে গো? খিচুড়ি রান্নাটা যা হয়েছে না, কি গো, কি গো শুনছো? এই যে, দেখো দেখো আমি কি এনেছি, দেখো। কই 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 কই, দেখি দেখি দেখি। আরে বাবা, এই যে অনেক টাকা। এই এত টাকা তুমি কোথায় পেলে গো? বলেছিলাম না মহারাজকে বোকা বানিয়ে টাকা আনবো। দেখো কেমন পেরেছি, দেখো। কি আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমার যোগ্য বউ। তা কি করে এত সব কাণ্ড করলে তুমি? কি বললে মহারাজকে? মহারাজকে বললাম তুমি শিঙে ফুকেছো। মহারাজও ভাবলেন যে তুমি মারা গেছো, ভীষণ দুঃখ পেলেন। তারপর আমাকে তোমার শ্রাদ্ধ শান্তির জন্য 1000 মোহর দিলেন। এই না হলে গোপালের গিন্নি। বেশ, এবার তাহলে আমার খেলও দেখে যাও। খেল আবার দেখালে তুমি? এবার দেখে যাও তোমার স্বামী কেমন তোমার কাজও করতে পারে। বাবা বাবা বাহ, চমৎকার হয়েছে, বাহ। কি হলো বলো তো মন্ত্রী, গোপালের পারলৌকিক ক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা একবার খোঁজ নিয়েছো? মহারাজ, এই ব্যাপারেই খোঁজ নিতে আমি 2 জন প্রহরীকে গোপালের বাড়ি পাঠিয়েছিলাম।
তারা ফিরে এসে অদ্ভুত সব খবর দিচ্ছে মহারাজ। কি রকম খবর আবার? আগে গোপালের বাড়ির চারিদিকে শ্রাদ্ধ শান্তির কোনো আয়োজন তারা দেখেনি, বরং ভিতর থেকে অদ্ভুত যত শব্দ বেরিয়ে আসছে, সেই শব্দ শুনে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছে। কিসের শব্দ? ও অনেকটা ঠিক শিঙে ফোঁকার শব্দ মহারাজ। সে কি কথা? গোপালের ঘরে কে শিঙা ফুঁকছে রে বাবা? আমি মহারাজ। থামো গোপাল, তুমি এখানে এ কি করে সম্ভব? আগে মহারাজ, আমাকে আমার স্ত্রী পাঠালো। আপনি বলে দিয়েছিলেন যে ওই আমার শ্রাদ্ধ শান্তির জন্য টাকা দেবেন, যদি কিছু বেশি লাগে তাই ওই বাকি টাকাটা আনতেই আমি এসেছি। কি ব্যাপার? তুমি কালকে যে শিঙে ফুঁকেছো, মানে মারা গেছো, আজ আবার এলে কি করে? আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোমার স্ত্রী কি আমাকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল? মহারাজ, আমার স্ত্রী আপনার কাছে এতটুকু মিথ্যে কথা বলেনি মহারাজ। সে প্রবঞ্চক নয়। গতকালের কথাটা আপনি ওই ভালো করে ভাবুন মহারাজ, কি বলেছিল আমার স্ত্রী। কি আবার বললো? তুমি নাকি শিঙে ফুঁকেছো? যথার্থই সত্য কথা মহারাজ। আমি গতকাল থেকেই এই শিঙেটা ফুঁকছি। বিশ্বাস না হয় শুনুন। থামো থামো তো গোপাল, থামো। ও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সত্যি গোপাল, তোমার ভার না হয়ে না মুখ তার হওয়া উচিত ছিল। আগে অপরাধ নেবেন না মহারাজ। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার গিন্নিও আমার মতো বুদ্ধি ধরে কিনা। তা সে যে এত চতুর তা আমার জানা ছিল না মহারাজ। যাকে যাকে, আপনার অনেক সময় নষ্ট করেছি, আর কালকের টাকাটাও আপনার কাছে ফেরত এনেছি মহারাজ। দয়া করে পুরো ব্যাপারটাকে একটা মজা ভেবে নিন। না না, ও টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। তোমার গিন্নির বুদ্ধির তারিফ করে আমি ওই টাকা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজের অসীম দয়া। জয় গোপাল গিন্নির জয়। এবার বুঝলি তো, তোদের দিদাও কারো চেয়ে কম যায় না। দারুণ দারুণ, সত্যি দিদা তোমাকেও হার মানিয়ে দিয়েছে। ঠিক ঠিক দাদু, এবার তাহলে দিদার বুদ্ধি আরেকটা গল্প বলো। না 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 না, সন্ধে হয়ে এলো। তাড়াতাড়ি বাড়ি না ফিরলে তোর দিদা আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। এই শোন, তোরাও সব বাড়ি যা। আরে যা যা যা, পড়তে বসগে, যা যা যা। আবার কাল বিকেলে আসিস, বুঝলি? আমার অত দম নেই যে পুকুরের ওই পারে যাব। তুই তাহলে ঘাট ধরেই কাট, আমি ওই পারের থেকে সাঁতারটা কেটেই আসি। গুলটে গুলটে, ওই দেখ পুঁটি আসছে। ভালোই হলো, পুটির সঙ্গে তাহলে সাঁতারের একটা রেস হয়ে যাবে। না রে, সঙ্গে ওর ভাই দুটো আছে। তাতে কি? ওর ভাই দুটোকে তো চিনিস না, ঠিক বাড়িতে গিয়ে বলে দেবে পুঁটি পুকুরের ওই পারে গেছে। ওর ভাই দুটোকে একদিন এমন টাইট দেবো না। কি রে, কাকে টাইট দিবি? ওর মাথার স্ক্রু গুলো রে। দিদি, গুলটে দাদার সঙ্গে সাঁতারে রেস দিবি না কিন্তু। দিলে কিন্তু বাবাকে বলে দেবো। এই, তোরা ওকে ভয় দেখাচ্ছিস নাকি? আহ, থাম তো তোরা। কি পুকুরের মাঝখানে একটা কি ভেসে আছে না? ঢিল ছুড়বো? ছড়া ছড়ো। এই, একটু রে, ও তো গোপাল দাদু।
হ্যাঁ রে, একটু দম বাড়ানোর ব্যায়াম করছিলাম। গোপাল দাদুকে যখন পেয়েছি তখন আর গল্প না শুনে চান করছি না। হ্যাঁ, ভেজা গায়ে গল্প শোনাতে বসে সর্দি লাগাই আর কি। তাহলে কখন শোনাবে? বিকেলে বিকেলে। বিকেলে গল্প, বিকেলে গল্প। দারুণ মজা হবে। গোপাল দাদু আজ বড্ড দেরি করছে। ওরে সবুরে মেওয়া ফলে, ঠিক বলেছিস। আচ্ছা পুটি, তুই বইয়ের ওই প্রবাদ বাক্যের জায়গাটা খুব ভালো করে পড়েছিস না রে? আবার শুরু করলি তো, সব সময় পড়া পড়া। ওই তো গোপাল দাদু। দাদু, আমরা তোমার জন্য কখন থেকে বসে আছি। বসে বসে কুমোদ ধরে গেল। চল চল চল, আর দেরি না করে শুরু করি তাহলে গল্প। আজ বেশ চমৎকার হাওয়া দিচ্ছে। সত্যি তাই, আমার বেশ খিদে পাচ্ছে। তোমার সব সময় খাই খাই। তাহলে আমি এখন যাই। এই গাছের তলায় একটু দাঁড়াই। আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের পুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্টু বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো? আচ্ছা, আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা শোনোটা, মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও মানা সোনা, দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে, এবার ঢিল ছুরি, হ্যাঁ ছুরি। এ কি বাচ্চাদের ঢিল ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও, আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। এ কি মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড। এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়। এই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাঁদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি। মহারাজ, আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে। তুমিও ভাবো আর
আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো। এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও, তারপর আস্তে আস্তে সইয়ে ওকে আমি জব্দ করব। ও গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজুর গুজুর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ গোপাল আসছে। আরে আসুন গোপাল বাবু। জানতাম কোন ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান? ঢং। মহারাজ, এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ? ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল? তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছি। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে? ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, শব্দ শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? তাই আমি চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাটে যদি পেতাম। যত সব। এই, কে আছো? একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই। এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট। কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? উপা, কথা বলো না, স্বপ্নের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথে দুধারে দুই দিকে। আচ্ছা। তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা। গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস,
আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ। না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? আহ গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ। একে একটা অন্য নাম দিলে হয় না মহারাজ? দিনা সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে? আচ্ছা মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? নরম না শক্ত? গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। কি গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে। লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ। আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছো। ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা একই রকম স্বপ্ন দেখেছি। বলো? কিন্তু আমার স্বপ্নটা একটু বড়, তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই? তাহলে বলো, তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো দুই দিঘিতে পড়লাম, আর তারপর কি? তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি ময়লা। কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য! ব্যাস, আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। সবাই আমার দিকে কি দেখছো? কি দেখছো তোমরা? যাও, আজকের মতো সভা পণ্ড। কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা? বোঝো কেমন করলাম চাঙ্গা? এই জন্য বলি, করতে গেলে ফাইট হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প শোনো। এই তো, আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে।
পঞ্চপ্রদীপ জ্বলে গেছে দেখছি, হ্যাঁ? পঞ্চপ্রদীপ? পঞ্চপ্রদীপ বলতে? আরে বাবা, 5 প্রদীপের তোরাই তো 5 সলতে রে, হ্যাঁ? কি ব্যাপার রে গুলটে, দুপুরের খেটনটা তো জম্পেশ হয়েছে দেখছি। কি দিয়ে ভাত খেলি? আজ ইলিশ মাছ হয়েছিল দাদু। ইলিশ? বলিস কি রে? গোপাল দাদু, গোপাল দাদু, ইলিশ মাছের একটা গল্প বলো না। হ্যাঁ দাদু, একটা ইলিশ মাছের গল্প শোনাও। ঠিক আছে ঠিক আছে, আজ বরং ওই ইলিশেরই একটা ঘটনা শোনাই তোদের, বুঝলি? শোন তবে। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের মহামন্ত্রী বাজার থেকে এক জোড়া ইলিশ কিনে ফিরছেন, বুঝলি? এমন সময় নাম হই মন্ত্রী মশাই। নমস্কার নমস্কার। একেরে জোড়া হিলসা কি না ফিরতেছেন দেখি। কদিন থেকে গিন্নি ইলিশ খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। অগত্যা নিলাম দুটো কিনে। তা কত দাম নিল হিলসা গুলান? 300 টাকা কিলো। 300? কেন, খুব বেশি নিল নাকি? বেশি মানে? আপনারে একদম ঠকাই দেছে বেটা। বলো কি হে, ঠকিয়ে দিয়েছে? আল বাত ঠকাই দেছে। কালই তো ওই হোতল বাবু 200 টাকা কেজি দরে লইয়া আইল। মাত্র 200 টাকা করে? তবে আর বলতেছি কেন, তোমার ফদলবাবু যে মাছটা কিনেছিল সেটা বোধহয় গঙ্গার ইলিশ, বুঝেছ? আর এগুলো হচ্ছে পাকা পদ্মার। আর কয়েন না মন্ত্রী মশাই, আপনার কথা শুই না ঘোড়াও হাসবা। এই নবদ্বীপে পদ্মা আসছে কোথায় কম দেখি। সে পদ্মা হলো গে আমাগো দেশে, মানে বাংলাদেশে। বেটা গোমুখদের কি করে বোঝাই? হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে। আমার পয়সা আমি ঠকেছি, ব্যাস। তোমাদের কি? হ্যাঁ, আমি চলি। আরে আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনলেন বুঝি? না কিনলে বিনি পয়সায় দেবেটাকে শুনি। সে কথা আমি বলছি নে, মানে জানতে চাচ্ছি কত করে নিল। দাম শুনে তোমার কাজ কি বাপু? তুমি তো আর দামটা দিয়ে দেবে না। তবু শুনি না একবার। আগের বেটা দাম নিয়ে বড্ড ভ্যান তাড়া করছিল, একে বরং একটু চমকে দিই। মাত্র 150 টাকা কিলো। 150? সত্যি 150 করে? তবে আর বলছি কি হে, সস্তায় হয়েছে, কি বলো? খুবই সস্তায় পেয়ে গেছেন। অনেক দিন ওই মাছটার স্বাদ পাইনি। আপনি যদি কর্তা মারে বলে না না বেশি নয়, এই 2-1 পিস যদি পাঠিয়ে দেন। এই বেটা দেখছি এক কাটি বাড়া, কিছু বললে নাকি? হ্যাঁ না না, বলছিলাম কি কর্তা মারে বলে যদি। বলবো কথা মারে, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। এ তো দেখি ইলিশ কিনে মহা ঝামেলা হলো। সকলেই দাম জানতে চায়। আরে বাবা, বাজারে গিয়ে দাম করলেই তো লাটা চুকে যায়। যত সব। আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনে ফিরছেন বুঝি? আরো একজন হাতে ইলিশ দেখেও জিজ্ঞাসা করা চাই, ইলিশ কিনে ফিরছেন বুঝি? দেখতেই তো বাচ্চা বাবু, এগুলো ইলিশ, রুই কাতলা নয়। তা সস্তায় পেয়ে নিয়ে এলাম দুটো। বস্তায়? বলেন কি, বস্তায় করে ইলিশ মাছ বিকোচ্ছে নাকি? কোথায়? এ তো দেখি বদ্ধ কালা। বস্তা নয়, সস্তা, মানে কম দাম, বুঝেছো? ও, সস্তায় পেয়ে গেলেন? তা বলবেন তো। তা এমন চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? যাকে ওসব কথা। সস্তা বলতে কত সস্তা মন্ত্রী মশাই? মানে
ঠিক কত করে নিল? একদম জলের দরে। ফলের দরে ইলিশ মাছ? হ্যাঁ, সস্তাই বটে, সস্তা, ঠিক বলেছেন। তা কবে হচ্ছে ইলিশের ভোজ? আমার শ্রাদ্ধে। আজ রাতে? বলেন কি, তা বেশ, আমি আজ রাতেই না হয় একবার হাজির হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, পিছু পিছু চলতে পারলে তো ভালোই হতো। তবে তবে একটা জরুরি কাজ আছে কিনা? এ তো দেখছি মহা ফ্যাসাদ। পেশাদ? আগে আপনাদের পেশাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখন তবে যাই মন্ত্রী মশাই, হ্যাঁ কি বলেন? যাই তবে। উফ, মাথা গেল। আর কাউকে দাম টাম বলতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ও গিন্নি, কেন? উমা, কি সুন্দর ইলিশ মাছটা এনেছো গো! কত দাম নিল গো? চাপ বাবা, এখানেও সেই দামের গপ্প। নিকুচি করেছে দামে। এই রইল তোমার ইলিশ, যা পড়ো দাঁতো। আমি চললুম রাজ দরবার। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি হলো যে? একটু বাজারের দিকে গিয়েছিলাম। সে কি মন্ত্রী, মাইনে দেবার ভয়ে বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিয়েছেন নাকি? না মহারাজ, তা নয়। তবে কিনা, তবে তবে কি মন্ত্রী? আসলে মহারাজ, গিন্নি কদিন যাবৎ বড্ড ইলিশ ইলিশ করছিল, তাই আমি নিজে গিয়ে তা বলবো কি মহারাজ, ইয়া বড় বড় ইলিশ ধরা পড়েছে। ধরা পড়েছে? বলেন কি মন্ত্রী, ইলিশা চোর না ডাকাত যে ধরা পড়বে? আগে ধরা পড়েছে মানে জেলেদের জালে উঠেছে। ভাই বলুন। সত্যি মহারাজ, এমন ইলিশ আমি বাপির জন্মে দেখিনি। আহা, আহা, কি তার সাইজ, কি তার চেকনাই, চোখে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায় মহারাজ। চোখে দেখার বদলে চেখে দেখাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। যাক, তা মন্ত্রী মশাই, আপনি কি আবার মন্ত্রিত্ব ছেড়ে ইলিশ মাছের ব্যবসা শুরু করবেন নাকি? এ কথা কেন বলছেন মহারাজ? বলছি কি আর সাধে মন্ত্রী, আপনি যেভাবে এই ইলিশ ইলিশ করে খেপে উঠেছেন তাতে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক তা নয় মহারাজ, আসলে এটা ইলিশের মরশুম কিনা, যেখানেই যান শুধুই ইলিশ, শুধুই ইলিশের গল্প। আসলে এটা যে ইলিশের মরশুম সেটা না একেবারেই ভুলে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন, এই সময় ইলিশের গল্প বন্ধ করা প্রায় অসম্ভব। তোরা যে যা বলিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মহারাজ, ইলিশ কিনে ফেরার পথে কত লোক যে দাম জিজ্ঞাসা করেছে, কি বলবো মহারাজ। তা আমার দরবার থেকে বাজারের দূরত্ব কত মহামন্ত্রী? প্রায় মিনিট 10 রাস্তা। 10 মিনিট? আচ্ছা গোপাল, ইলিশ হাতে এই 10 মিনিটের পথ কি তুমি আসতে পারবে, যাতে কেউ দাম জানতে না চায়? মহারাজ, এটা এমন কি কঠিন কাজ মহারাজ? বেশ বেশ, তুমি যদি বাজার থেকে একটা এই বড় সড়ো ইলিশ মাছ হাতে নিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, এবং যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে তাহলে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেব। কি তুমি রাজি তো? আমি রাজি মহারাজ। কিন্তু ভুল করেও কেউ যদি ইলিশের দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বুঝতেই পারছো, তোমার ওই 500 টাকা জরিমানা দিতে হবে। আর এটাই আমার শর্ত। আপনার শর্ত শিরোধার্য মহারাজ। আজ নির্ঘাত তুমি ঠকবে গোপাল, নির্ঘাত ঠকবে। পুরস্কার পাওয়া তো দূরের কথা, তুমি বরং জরিমানার 500 টাকা ট্যাঁকে গুজে মাছ কিনতে যাও। সে দেখা যাবে মন্ত্রী মশাই। তাহলে আমাকে মাছের দামটা দিন মহারাজ। ধন্যবাদ,
এবার আমাকে তবে আসতে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে গোপাল, তাহলে শুভস্য শীঘ্রম। তুমি এখনই রওনা হয়ে যাও। আজ্ঞে মহারাজ, এই গেলুম আর এই এলুম। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মন্ত্রী, বলতে আজ্ঞা হোক মহারাজ। আপনি আপনার বিশ্বস্ত কোনো লোককে পাঠান যে গোপালকে অনুসরণ করবে আর রাজপথে যা যা ঘটেছে তার বর্ণনা দেবে। কিন্তু সাবধান, গোপাল যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে পাঠাচ্ছি। ফিরে এসে ও সবিস্তারে আপনাকে সব জানাবে। বেটা ভাঁড়ের সব জারি জুরি আজই খতম হবে। ঠিক আছে, আমি তাহলে এখন একটু বিশ্রামে যাচ্ছি, আপনারাও আসুন। বটা আছো নাকি? ভেতরে আসতে আজ্ঞা হোক হুজুর। তার দরকার নেই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে এসেছি বটা। কাজটা করা চাই কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, কি করতে হবে শুধু বলুন। শোনো, মহারাজ গোপালকে ইলিশ মাছ কিনতে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাজারে চলে যাও। গোপাল মাছ নিয়ে ফেরার সময় যেভাবেই হোক মাছের দামটা জেনে নিতে হবে, বুঝেছো? কিন্তু সাবধান, আমি যে তোমাকে পাঠিয়েছি সে কথা ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রওনা দাও, রাজসভায় দেখা হবে, কেমন? হ্যাঁ, কি গো, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইসব ছাই বর্ষ মাগতেছে বড়। ও গো, আমার কি হলো গো? ওনাকে বোধহয় তেনারা ভর করেছে। ও গো, কি হলো গো? রাম 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 রাম। ও গো, তুমি মরা কান্না থামাবে গিন্নি? থামবো কি গো? তেনারা তোমাকে ধরলেন আর আমি, ও মা গো। ধুর তেরি ছাই। আরে বাবা, ইলিশ মাছ কিনতে যাচ্ছে কিনা, তাই তাই এসব ছাই বর্ষ মাখছো? হাতে কড়কড়ে 500 টাকা এনে দিলে বুঝবে এই সাজের কি মহিমা। যাক, এখন আমি তৈরি, এবার চলে গিন্নি, টাটা। দেখ দেখ, লোকটা দিগম্বর। পাগলটাকে তো আগে কখনো দেখিনি। কিন্তু আমার যেন কেমন চেনা চেনা লাগছে। তা তো লাগবেই, রাঁচি থেকে ফিরলি কিনা? আহা আহা, ইলিশ মাছ দেখছি, তা কত? ধরেছি ধরেছি জাহাপনা, আসল অপরাধীকে পাকড়াও করেছি। এই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিজে তোর শাস্তি দেব। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বলা যায় না, ইটটা যদি সত্যি সত্যি ছুঁড়ে দেয়, কাজ নেই, কাজ নেই আর দাম জানায়। চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবা, বেটা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এই নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কাজ। না হলে আগ বাড়িয়ে কেন বলতে যাবে? গোপাল, সে কি তোমার এই অবস্থা কেন? আগে এটার জন্য হুজুর। তার মানে? আপনার কথা মতো ইলিশ এনেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন, মাছের দাম নিয়ে কেউ কোনো প্রশ্নই করেনি মহারাজ। বটি, মন্ত্রী, আপনার অনুচরদের ডাকুন। আমি হাজির মহারাজ। তুমি দেখেছো
গোপালকে ইলিশের দাম নিয়ে কেউ কিচ্ছু বলেনি? হ্যাঁ মহারাজ দেখেছি, কিন্তু কিন্তু কি? মানে গোপাল ভাঁড় পাগল হয়ে গেছে। কি? আজ্ঞে মহারাজ, পাগল না সাজলে মন্ত্রী মশাই আজ যে জিতে যেতেন। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনুচরই আমাকে দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ব্যাপারটা একটু খুলে বলবে গোপাল? তবে শুনুন মহারাজ। লোকটা দিগম্বর। ইলিশ মাছ দেখছি, তা কত? আসল অপরাধীকে পাকড়াও করেছি। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা! কি মন্ত্রী মশাই, গোপালের সঙ্গে আর লাগবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি দুঃখিত। না না, শুধু দিদি, এই দিদি, গোপাল দাদু, চল তাড়াতাড়ি। দেখো কাণ্ড, তোরা কোত্থেকে এসে জুটলি রে? এই দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, আরে ধুতি খুলে যাবে রে, ধুতি খুলে যাবে। দাঁড়া দাঁড়া, ওরে বে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক, গল্প বলো, গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়। নাও এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি? হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্রের। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, জি আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চোস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজি, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও
যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব? প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন, আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠলো তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছো গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর, সরপুরিয়া আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে। আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা? বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো? বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। গেলুম বাবারে, মেরে ফেললে, দিয়ে দিলে রে। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে। পুরো শিবির একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় সেই বেয়াদব? আজকে আমি বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধুর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর, আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। না, তাড়িও না,
इसको पकड़ो। পাকড়ো মানে কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। হুম? এই মাটি করেছে, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসর্গসার এবার নবাবের কবলে পড়েছে। ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন। রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজসভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর। আদাব। আদাব আদাব। হ্যাঁ, আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষোৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো, ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো। আমার পিতৃপুরুষের নরকবাস হবে, কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাইশ নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই, আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো, দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন, 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 আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন? কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে
এ কে উজির? জাহাপানা এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রামো রামো ওয়াক ওয়াক, থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি, আর কিছুই খায় না। মানে ওই গু খেকো সাপ। গু খেকো ষাঁড়? হুজুর, সাপটা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি